আবার দেখা লাগবে। সো স্টার্ট করি। ওকে, আচ্ছা, তো এন ম্যাপের ক্ষেত্রে এন ম্যাপে হচ্ছে নেটওয়ার্ক ম্যাপার। তো হোয়াট ইজ নেটওয়ার্ক ম্যাপার? তো ম্যাপার বলতে কি, এটা নেটওয়ার্কে জাস্ট ম্যাপ করা। এটা নেটওয়ার্কের সেখানে কয়টা সরি, কেউ কিছু বলবে কিনা? আচ্ছা, যদি কেউ কিছু বলেন তাহলে কোশ্চেন করে রাখতে পারেন, আমি শেষ হলেই দেখাই দিব। ওকে, কথার মাঝখানে ইন্টারাপ্ট না করি। আর এখানে অনেকেই আছে যারা জানে, সো একটু ধৈর্য ধরে বসে থাকেন তাহলে হবে আর কি। দ্যাটস ইট। তো নেটওয়ার্ক কি জিনিস? তো নেটওয়ার্ক হচ্ছে যে, আচ্ছা, তো নেটওয়ার্ক হচ্ছে যে একের অধিক কম্পিউটার যদি তার অথবা তারবিহীন একে অপরের সাথে, তখন তাকে কি বলে? নেটওয়ার্ক বলে, তাই না? তার অথবা তারবিহীন একে অপরের সাথে যুক্ত থাকলে। আচ্ছা, কারো কি আনমিউট করা আছে কিনা? তাহলে আনমিউট করা থাকলে মিউট করে দেন। ওকে, আচ্ছা, তো নেটওয়ার্ক হচ্ছে যে পিসি এ, পিসি বি এন্ড পিসি। তো এই যে তিনটা, আমি একের অধিক বললাম যে একের অধিক ল্যাপটপ বা একের অধিক ডিভাইসের মধ্যে, একের অধিক ডিভাইসের কি হয়, একের অধিক ডিভাইসের মধ্যে যদি তার অথবা তারবিহীন যদি কোনো কানেকশন দেয়া থাকে এবং তাদের মধ্যে যদি ডাটা আদান প্রদান করা হয়, তাকে কি বলে? নেটওয়ার্কিং বলে। দ্যাটস ইট, এটা নিয়ে ফার্স্ট সংজ্ঞা। ওকে, তো নেটওয়ার্ক তো আমরা একটা গঠন করলাম, তো এদের মাঝে তো কমিউনিকেশন তো করতে হবে, তাই না? তো কমিউনিকেশন না করতে প্রবলেম, কারণ এর সাথে কমিউনিকেশন করতে হবে, এর সাথে কমিউনিকেশন করতে হবে। তো আমি এখানে পিসি এ, পিসি বি, পিসি সি দিয়ে দিলাম, কিন্তু এরা কি কি কোন ভাষায় বোঝে? এরা তো এ বি সি বোঝে না, তাই না? এরা ম্যাথমেটিক্যাল টার্মটা বোঝে, কিন্তু এরা তো এ বি সি বোঝে না। তো এই জন্য প্রত্যেকটা পিসি কে আইপি অ্যাড্রেস দ্বারা হয়, প্রত্যেকটা পিসি কে। এটাকে যদি আমি 1.2.3.4 দিলাম, এটাকে যদি আমি 5.6.7.8 দিলাম, এটাকে দিয়ে 9.10.11.12, তো প্রত্যেকটা পিসি কে আইপি দ্বারা আইডেন্টিফাই করা হয়, প্রত্যেকটা পিসি। তো এরপরও ম্যাক অ্যাড্রেস আছে, তো এটা অন্যান্য বিষয়, তো জাস্ট আমার টিউটোরিয়ালের মতো আমি বুঝাই দিই আপনাকে। আইপি অ্যাড্রেস দ্বারা অ্যাসাইন করে দিলাম প্রত্যেকটাকে। তো এখন কি, একটা কম্পিউটার যদি আরেকটা কম্পিউটারে ডাটা সেন্ড করতে চায়, তাহলে কি তারা আইপি অ্যাড্রেস ধরে ধরে পাঠাবে। তারা কিন্তু কম্পিউটার বি, কম্পিউটার সি, অথবা এটার নাম ফয়সাল, এটার নাম মঞ্জুর, এটার নাম মাহফুজ, এটা না, কিন্তু তারা নাম বোঝে না, তারা শুধু আইপি বোঝে। তো আইপি ধরে ধরে কিন্তু আমি একে পাঠাবো। আমি এই কম্পিউটার থেকে যদি এই কম্পিউটারে আমার ডাটাকে সেন্ড করতে চাই, তো আমাদের কি করতে হবে? এই কম্পিউটারের আইপি অ্যাড্রেস কি? জাস্ট ইটস এ নাম্বার, একটা আইডেন্টিফায়ার। তো কি আইডেন্টিফাই করে? এটা একটা ইউনিক পিসি কে আইডেন্টিফাই করে। যদিও আইপি অ্যাড্রেস দ্বারা ইউনিকলি আইডেন্টিফাই করা যায় না, তবুও কি আইপি অ্যাড্রেস দ্বারা ইউনিক, প্রত্যেক পিসি কে ইউনিকলি আইডেন্টিফাই করে। তো এটা কিন্তু আইপি অ্যাড্রেসটা কিন্তু প্রত্যেকটা পিসির জন্য ইউনিক না। ওকে, আচ্ছা, তো আমরা কিন্তু আচ্ছা, এখন দেখেন, তাহলে বিষয়টা গেল, নেটওয়ার্কিং এর বিষয়টা গেল, যে নেটওয়ার্কিং কি জিনিস? একের অধিক ডিভাইস একে অপরের সাথে যুক্ত হলে কি হয়? নেটওয়ার্কিং হয়, এবং তাদের মধ্যে ডাটা আদান প্রদান হতে হবে, এবং যুক্ত হওয়াকে কি তার অথবা তারবিহীন হতে হবে, তাহলে তাকে কি বলবো? আমরা নেটওয়ার্কিং বলতে পারবো। আচ্ছা, তো নেটওয়ার্কিং এর নাম যে ডাটা আদান প্রদান হয়, তো ডাটা আদান প্রদান কিভাবে হবে? যদি আমি পিসি এ থেকে পিসি বি তে ডাটা সেন্ড করতে চাই, তাহলে পিসি বি এর আইপি অ্যাড্রেসটা আমার প্রয়োজন। কারণ কি, আমাদের যে মেশিন, সেই মেশিন গুলো কি তারা নাম্বার বোঝে না, তারা এবিসিডি কিছুই বোঝে না, তারা জাস্ট তারা কি করতে পারে? তারা তাদের নাম মনে রাখতে পারে। ওকে, তো নাম্বার দ্বারা অ্যাসাইন করেছিলাম, তো ইটস এ আইপি অ্যাড্রেস। আচ্ছা, আপাতত ভাবে আইপি অ্যাড্রেসটা আমাদের গেল, এরপরে দেখি। আচ্ছা, তো এখন চাচ্ছে যে পিসি এ পিসি বি কে একটা মেইল সেন্ড করতে চাচ্ছে, আবার পিসি বি কে চাচ্ছে যে আমি তোমাকে একটা মুভি সেন্ড করব। ওকে, একটা মুভি সেন্ড করব। আর পিসি এ পিসি বি কে একটা মেইল সেন্ড করব, এম এ আই এল, মেইল সেন্ড করব। আর পিসি সি বি কে কি একটা মুভি সেন্ড করব, মুভি। আচ্ছা,
তো এখন পিসিসি আবার পিসিআই কে একটা এসএমএস সেন্ড করবে, এসএমএস। ওকে, এখন আমরা এই এসএমএস টা পিসিবি কে যদি একটা এসএমএস সেন্ড করতে চাই এবং মাঝখানে যদি একটা হ্যাকার বসে থাকে, মাঝখানে এই যে দুই পিসি একটা হ্যাকার আছে, এটাকে বলা হয় ম্যান ইন দ্য মিডল। তো ম্যান ইন দ্য দুই পিসি মাঝখানে একটা হ্যাকার বসে আছে। এখন যদি একই ইন্টারনেটের ভিতরে যদি হ্যাকার বসে থাকে, তাহলে কি পিসিএ কে কি ধরনের এসএমএস পাঠাচ্ছে সে কিন্তু ইন্টারসেপ্ট করে এই এসএমএসটাকে দেখে নিতে পারবে। ওকে, সে কিন্তু এসএমএসটাকে ইন্টারসেপ্ট করে দেখে নিতে পারবে এবং সে এই এসএমএসটাকে ম্যানিপুলেট করে আবার এর কাছে পাঠাতে পারবে, আবার এর কাছে পাঠাতে পারবে। এখন মাঝখানে থার্ড পার্টি চলে আসলো, এ কিন্তু দুই দিকে কি করতে পারবে, এই এসএমএসটাকে ম্যানিপুলেট করে পাঠাতে পারবে। ওকে, আচ্ছা, এতে কিন্তু আমাদের প্রাইভেসি নষ্ট হয়। এখন দেখেন, যদি আমরা এসএমএস পাঠাতে চাই, আমাদের কিছু রুলস এন্ড রেগুলেশন আছে। এসএমএস পাঠাচ্ছি, এখানে পাঠাচ্ছি একটা মেইল, আবার এইখানে পাঠাচ্ছি একটা সং। ওকে, আচ্ছা, তো এখন একটা বিষয়, যদি আমি এইখানে আসি, তো এইখানে এসে দেখেন এইখানে যে বিষয়টা লেখা আছে HTTPS হাইপারটেক্সট প্রোটোকল সিকিউরড, তাই না? তো এখন দেখেন একটা বিষয়, একটা বিষয়, এখানে মেইল পাঠাচ্ছি, এখানে এসএমএস দিচ্ছি, এখানে মুভি পাঠাচ্ছি। তো এখন এইখানে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি আপনাদের, প্রোটোকল জিনিসটা বোঝাতে চাচ্ছি যে হোয়াট ইজ প্রোটোকল। প্রোটোকল কি? যে প্রোটোকল হচ্ছে যে কিছু রুলস এন্ড রেগুলেশনের সমষ্টি। প্রোটোকল হচ্ছে কিছু রুলস এন্ড রেগুলেশনের সমষ্টি। তো কিসের রুলস? প্রত্যেকটা স্টেপে রুলস ডিফাইন করা থাকে, প্রত্যেকটা স্টেপে রুলস ডিফাইন করা থাকে। যেমন এখানে আছে কি HTTPS, তাই না? HTTPS প্রোটোকল। তো HTTP প্রোটোকলের কাজ কি? এই কিন্তু আমাদের যে HTML কোডটা আছে সেটাকে কিন্তু কি করে, HTML কোডটাকে সে করবে কি, সে রেন্ডার করবে, তার কোডটাকে সে কিন্তু রেন্ডার করবে। তো আমি লেটস সাপোজ যদি, আচ্ছা ওকে ওকে দ্যাটস ইট। এইখানে যদি আমি ইন্সপেক্ট করে দেখি, দেখেন এইখানে কিন্তু অনেক HTML কোড আছে, তাই না? HTML কোড আছে। তো HTTPS বা HTTP এর কাজ হচ্ছে তার কোডটাকে কি করা, এই যে HTML কোডটাকে আপনাকে যদি এইটা এই যে এই স্ক্রিনটার পরিবর্তে এটা শো করাতাম, তাহলে কিন্তু আপনি কখনোই বুঝতে পারতেন না যে কি বিষয়টা কি। বুঝতে পারতেন এই যে লেখাপড়া, এই যে লেখা দেখে দেখে বুঝতেন, তো লেখা অনেক বিরক্তিকর, তাই না? যদি আমাদের কাছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থাকে তাহলে কেন আমরা লেখা পড়তে যাব, তাই তো? তো এইটাকে যে রেন্ডার করার কাজ হচ্ছে যে কি HTTP বা HTTPS এর কাজ। ওকে, তো এটা কিন্তু এই যে HTTPS এটা কিন্তু একটা প্রোটোকল। এই প্রোটোকলে কিন্তু নির্দিষ্ট কাজ আছে। নির্দিষ্ট কাজ কি, তোমার কাছে যদি নির্দিষ্ট বলে দেওয়া আছে, রুলস এন্ড রেগুলেশন সেটআপ করে দেওয়া আছে, একে বলে দেওয়া আছে যে তোমার কাছে যদি কোনো HTML কোড আগে রেন্ডার করবা, রেন্ডার করে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা আমাদের ইউজারের কাছে শো করাবা। ওকে, এটা কিন্তু একটা প্রোটোকলের কাজ। আচ্ছা, তো HTTPS প্রোটোকল আমরা সবাই জানি যে 443 তে কাজ করে। আচ্ছা, দ্যাটস ইট। তো এইখানে আরেকটা আসি, সেটা হচ্ছে যে আমাদের এখানে দেখি একটা মেইল সার্ভার। তো মেইল সার্ভারের ক্ষেত্রে আমরা কি করি, মেইল সার্ভারে কিন্তু আমরা SMTP যে সার্ভারটা আছে সেটা ইউজ করে থাকি। তো মেইল সার্ভারের ক্ষেত্রে কিন্তু প্রোটোকল আলাদা। তো মেইল সার্ভারের কাজ কি, শুধুমাত্র মেইল কাজই সে করবে, এটা কিন্তু মেইল সার্ভার প্রোটোকলের কাজ। তো প্রোটোকল কি, প্রোটোকল হচ্ছে যে কিছু নির্দিষ্ট রুলস এন্ড রেগুলেশনের সমষ্টি, যেটাতে কি রুলস ডিফাইন করা আছে, প্রত্যেকটা স্টেপে স্টেপে কি কি ঘটবে না ঘটবে সেই রুলস গুলো ডিফাইন করা থাকে। ওকে, এবং রুলস গুলো ডিফাইন করার পরে দুইটা কম্পিউটার বা দুইটা ডিভাইসের ভিতরে কি করে, সে ডাটা আদান প্রদান করে থাকে। এটা হচ্ছে যে প্রোটোকল। তাহলে প্রোটোকল কি, কিছু রুলস এন্ড রেগুলেশনের সমষ্টি এবং ওই রুলস এন্ড রেগুলেশন মেইনটেইন করে দুইটা কম্পিউটারের ভিতরে ডাটা আদান প্রদান হবে। যেমন এইখানে আমি এসএমএস পাঠাতে চাচ্ছি এইখানে, তো আমি এইখানে আসি, আর এইখানে তো আমি যদি ফয়সাল ভাইকে এসএমএস পাঠাতে চাই, তো যদি কেউ মাঝখানে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক দেয়, তো সে কিন্তু এই যদি এইচটিটিপি হয়, সেটা যদি HTTP হয়, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এখানে কিন্তু এস নাই, হ্যাঁ এস নাই। তো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আমরা জানি কিন্তু HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই টেক্সটে এরা কি করে, প্লেন টেক্সট, আমরা জানি যে দুই ধরনের টেক্সট, একটা প্লেন টেক্সট আর হাইপার টেক্সট। প্লেন টেক্সট কি, প্লেন টেক্সটের সোজা ভাষা যেটা আমরা পড়ে বুঝতে পারি, টেক্সট কি এটাকে এনক্রিপ্ট করা, ওকে, যেন মাঝখানে কেউ এসে বুঝতে না পারে। তো এখন যদি এসএমএস টা এই দুইটা সার্ভার যদি HTTP এর মাধ্যমে ক্রিয়েটেড হয়, তাহলে কিন্তু তারা
এই এসএমএসটা কিন্তু এনক্রিপ্টেড হচ্ছে না। তো মাঝখানে হ্যাকার কিন্তু ম্যান ইন দ্য মিডল অ্যাটাক দিয়ে সব এসএমএস দেখে কিন্তু ম্যানিপুলেট করতে পারছে। কিন্তু এইচটিটিপিএস এ চলতো তাহলে কিন্তু হ্যাকার দেখে বুঝতে পারতো না। কারণ কি, এই লেখাটা ইন্ড টু ইন্ড ইনক্রিপশন, তার মানে কি এখান থেকে বেরোনোর সাথে সাথে ইনক্রিপশন হয়ে এখানে চলে যাচ্ছে, আবার ডিক্রিপ্ট হয়ে কি হবে এই ইউজারের কাছে সেটাকে শো করাবে। দ্যাটস ইট। তো এটা কার কাজ? এইচটিটিপিএস এর কাজ। ওকে, তো এইচটিটিপিএস ও কিন্তু একটা প্রোটোকল, এইচটিটিপি একটা প্রোটোকল। তো এইচটিটিপি যেটা কি ডিফল্ট বাই ডিফল্ট 80 যে পোর্টটা আছে 80 পোর্টে কাজ করে এইচটিটিপি। ওকে, মেইল সার্ভার আলাদা বিষয়। মেইল সার্ভারের কিন্তু একটা নির্দিষ্ট প্রোটোকল, তো এই প্রোটোকলের একটা নির্দিষ্ট পোর্টও থাকে। ওকে, তো এইভাবে প্রোটোকল জিনিসটা কি একটা নির্দিষ্ট সার্ভিস প্রোভাইড করে থাকলে, এবং এটা কিন্তু রুলস এন্ড রেগুলেশনের সমষ্টি, রুলস এন্ড রেগুলেশনের সমষ্টি। দ্যাটস ইট। ওকে, আচ্ছা এরপরে আসি পোর্ট এর বিষয়টা। পোর্টটা কি? হোয়াট ইজ পোর্ট? প্রোটোকল গেল, এবং পোর্টটা কি জিনিস? তো পোর্ট হচ্ছে যে এমন একটা জিনিস, পোর্ট একটা নির্দিষ্ট, আমরা জানলাম যে আমরা বেসিক্যালি প্রথম যেটা বুঝলাম যে নেটওয়ার্কিং কি জিনিস। নেটওয়ার্কিং বুঝলাম যে একের অধিক ডিভাইস যদি একে অপরের সাথে ওয়্যারলেস অথবা ওয়্যারলেস থাকে তাহলে সেটাকে আমরা কি করতে পারবো? নেটওয়ার্কিং বলবো। এবং কানেক্টেড থাকার পরে ডাটা আদান প্রদান হবে, এটা ডাটা শেয়ারিং হবে, তখন আমরা কি করতে পারি? এটাকে নেটওয়ার্কিং বলতে পারি। দ্যাটস ইট। তো এখন দেখি যে বিষয়টা কি। তো এখন আমি যদি পিসি এ থেকে পিসি বি কে আমি যদি কোনো ডাটা সেন্ড করতে চাই, তাহলে কিন্তু আমি পিসি বি কে এই যে আমি পিসি বি থেকে পিসি এ কে ডাটা সেন্ড করতে চাচ্ছি। তো এখন আমি যদি পিসি বি থেকে পিসি এ এর নাম ধরে ডাকি তাহলে কিন্তু হবে না, পিসি এর নাম ধরে ডাকলে হবে না। তো এইখানে আমাদের একটা জিনিস জানার প্রয়োজন, সেটা হচ্ছে সেটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। তো আমরা আইপি অ্যাড্রেস দিয়ে প্রত্যেকটা পিসি কে আলাদা আলাদা ভাবে চিনবো। তো এটা যদি আইপি অ্যাড্রেস 1 2 3 4 হয়, 3 4 5 হয়, 5 6 3 4 5 6 হয়, 6 7 8 9 হয়। ওকে, তো প্রত্যেকটাকে কিন্তু একটা আইপি দ্বারা আমি অ্যাসাইন করে রাখছি, তাকে কিন্তু একটা আইপি দ্বারা আমি কিন্তু অ্যাসাইন করে রাখলাম। ওকে, তো এখন আমি যদি বি থেকে এ তে ডাটা সেন্ড করতে চাই তাহলে কি আমার এই আইপি তে সেন্ড করতে হবে, না হলে কি এই আইপি তে যেতে পারে না। তো এই জন্য আমাদের এই যে আইপিটা হচ্ছে যে একটা ইউনিক আইডেন্টিফায়ার, যেটাকে আমরা পিসি এ কে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। যদিও আইপি দ্বারা ইউনিকলি করা যায় না, এখানে ম্যাকের প্রয়োজন আছে। তো আমরা বোঝার সাথে অ্যাজিউম করে নিলাম যে আমরা বুঝে নিলাম যে হ্যাঁ আইপি দ্বারা এটাকে আইডেন্টিফাই করা যায়। তো আমি এই আইপি দিয়ে আমি পেলাম এটাকে, যদি আমি এখানে যদি বি থেকে যদি এ কে ডাটা পাঠাতে চাই তাহলে আমাকে কি করতে হবে? যে এর আইপি ধরে ধরে কিন্তু ডাটা পাঠাতে হবে, আবার এখান থেকে এখানে। ওকে, তো আইপি ধরে ধরে কিন্তু ডাটাটা পাঠাতে হবে। আর আমাদের কম্পিউটার কিন্তু এই যে এ বি সি ডি ই বোঝে না, সে কিন্তু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো একটু একটু বোঝে, যে 3 4 এগুলোকে আবার বাইনারি, এগুলো হেক্সাডেসিমাল, বিভিন্ন কনভার্সেশন আছে। তো সে সেইগুলো কিন্তু কনভার্ট করে থাকে। তো সে কিন্তু কি করে, কি বোঝে? সে কিন্তু এই যে বেসিক্যালি সংখ্যাটাই বোঝে, সে কিন্তু এটা বোঝে না। এই জন্য সংখ্যা দিয়ে অ্যাসাইন করলাম, এবং এটাকে কি করলাম? এই যে আইপি দ্বারা নির্দিষ্টভাবে আমি চিনতে পারলাম। তো আমি যদি বি থেকে পিসি এ তে ডাটা করতে চাই তাহলে কি আইপি ধরে সেন্ড করতে হবে। যেটা আমরা ভার্সিটি ল্যাব গুলো দেখি, ভার্সিটি ল্যাব গুলো কিন্তু প্রত্যেকটা পিসি কানেক্টেড থাকতে পারে, এখানে বিভিন্ন টোপোলজি ইউজ করা হয়, আবার একটা পিসি সাথে আরেকটা পিসি পারে। তো ডাটাগুলো কিন্তু আমরা এইভাবে শেয়ার করে থাকি, একটা পিসির সাথে আরেকটা পিসি, একটা পিসির সাথে আরেকটা পিসি, এইভাবে কিন্তু শেয়ার করে থাকি। ওকে, তো আইপি অ্যাড্রেস কি জিনিস? আইপি অ্যাড্রেস একটা ইউনিকলি আইডেন্টিফায়ার, যেটাকে দ্বারা ইউনিকলি একটা পিসিকে আইডেন্টিফাই করে এই পিসিতে কি করতে পারি? আমি ডাটাটা সেন্ড করতে পারি। ওকে, দ্যাটস ইট, এটাই। তো এটা প্রথমত গেল আমাদের হোয়াট ইজ নেটওয়ার্কিং গেল, এবং আইপি গেল, আইপি। ওকে, তো এখন চাচ্ছি যে এখন যেটা যে পিসি বি পিসি এ কে একটা কি পাঠাবে? একটা মেইল পাঠাবে, মেইল। পিসি এ পিসি সি কে একটা এসএমএস পাঠাবে, এসএমএস। তো এখন যদি মাঝখানে দেখেন, মাঝখানে একটা হ্যাকার বসে আছে, এখানে হ্যাকার। তো এখন পিসি এ পিসি সি কে সেনসিটিভ মেসেজ পাঠাতে চাইলো। তো এই সেনসিটিভ মেসেজটা মাঝখানে যে হ্যাকার ছিল সে কি করলো? ইন্টারসেপ্ট করে, সে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক দিল, দেওয়ার ফলে সে ইন্টারসেপ্ট করে কি করলো? এই এসএমএসটা করতে পারলো, দেখে ফেললো, হ্যাকার দেখে ফেললো। তো হ্যাকার কি করলো? এসএমএসটাকে ম্যানিপুলেট করে এর কাছে পাঠালো। আবার এই যে রিকোয়েস্ট, এই এসএমএস এর বিপরীতে যে এসএমএসটা পাঠালো, হ্যাকার সেটাকে ইন্টারসেপ্ট করলো, হ্যাকার আবার এটাকে ম্যানিপুলেট করে সে পিসি এর কাছে পাঠালো। তো সেনসিটিভ মেসেজ বা সেনসিটিভ ইনফো গুলো কিন্তু হ্যাকারের কাছে পৌঁছাই গেল। এটা কিন্তু একটা বড় ইস্যু, বা আমাদের প্রাইভেসি থাকে না। কারণ কি, আমাদের ডাটাগুলো কি লিক হয়ে গেল, একটা হ্যাকার কিন্তু মাঝখানে ম্যানেজার মিলেটার দিয়ে নিল।
এখানে এসএমএস, তো মেইল পাঠাতে চাই, তো মেইল যে পাঠাবো, তো মেইলের ক্ষেত্রে একই ব্যাপার স্যাপার হতে পারে। তো এই জন্য যে এইখানে আসে যে প্রোটোকলের, প্রোটোকল ওকে। তো প্রোটোকল কি জিনিস, প্রোটোকলের যে সংজ্ঞাটা আমি আপনাদের দিচ্ছি, যে প্রোটোকল এখন আমরা জানবো যে প্রোটোকল কি জিনিস। প্রোটোকল হচ্ছে যে সেট অফ রুলস এন্ড রেগুলেশন। প্রোটোকল কি, প্রোটোকল হচ্ছে সেট অফ রুলস এন্ড রেগুলেশন, এবং এই যে রুলস এন্ড রেগুলেশন সেই, আচ্ছা, তো এই যে প্রোটোকল, প্রোটোকল হচ্ছে যে কিছু রুলস এন্ড রেগুলেশনের সমষ্টি বা গাইড সমষ্টি। প্রোটোকলকে বলা আছে ভাই তুমি এই কাজগুলো করতে পারবা আর এই কাজগুলো করতে পারবা না, এটা প্রোটোকলের কাজ। তো এখানে দেখেন এইচটিটিপিএস প্রোটোকল, তার মানে কি হাইপার টেক্সট প্রোটোকল, এসতে আছে সিকিউর। তো আমরা কিন্তু দেখে আসছিলাম যে গুগলের এই পেজে যদি আমি দেখি, তো এইখানে যদি আসি, এইখানে এসে দেখেন এখানে অনেক লেখা আছে। তো এই লেখালেখি গুলো আমরা বেসিক্যালি, আচ্ছা, তো দেখেন এইখানে এইখানে যে লেখালেখি গুলো আছে, আমরা যদি শো করাতো তাহলে কিন্তু আমরা পড়ে বুঝতে পারতাম না। তো এইটাকে রেন্ডার করার কাজই হচ্ছে যে এইচটিটিপিএস তার কাজ, বা এইচটিটিপি আছে তার কাজ, এটাকে রেন্ডার করবা, করে সুন্দর একটা গ্রাফিক্যাল ভিউ আমাদের সামনে শো করাই দিবা, এটা হচ্ছে তারই কাজ। ওকে, তো এটা হচ্ছে একটা প্রোটোকলেরই কাজ। এখন দেখেন এইখানে আসি, তো এই যে মেইল দিচ্ছে একটা সার্ভারকে, এটা কিন্তু একটা প্রোটোকলের কাজ, মেইল দিবে, মেইল একটা প্রোটোকলের কাজ। ওকে, আচ্ছা, তো প্রোটোকল এবং পোর্টটাকে ভালোভাবে বোঝার জন্য আমি আরেকটা স্ট্রাকচার আপনাদেরকে এঁকে দেখাই, যার স্ট্রাকচার। প্রোটোকল কি, প্রোটোকল হচ্ছে সেট অফ রুলস এন্ড রেগুলেশন, যেটা প্রত্যেকটা স্টেপে কি কি রুলস ফলো করতে হবে তাকে ডিফাইন করা আছে, তার ডিফাইন করা আছে। তুমি এই জায়গায় গিয়ে এই রুলস গুলো কি করবা, তুমি এই রুলস গুলো তুমি ফলো করে কাজটা করবা। ওকে, দ্যাটস ইট, আর কিছু না। আচ্ছা, তো এখন দেখি, এখন যে বিষয়টা দেখি সেই বিষয়টা হচ্ছে যে যে এখন একটা দেখি, যে আমি এখানে একটা উদাহরণ দিই। তো এটা একটা বাড়ি, একটা বাড়ির বাউন্ডারি। ওকে, তো এই বাউন্ডারির ভিতরে দেখেন এই এই যে একটা বিল্ডিং আছে, তো এই বিল্ডিং এ 4টা রুম আছে, 4টা রুম আছে। তো এই 4টা রুম আছে দেখেন, এখন এই বাড়ির বিল্ডিং আছে, তো এইখানে তো মেন গেট, যেহেতু এরিয়া প্রচুর পুরোটা ঘেরা, তো এখানে মেন গেট, তো মেন গেট একটা বসে আছে দারোয়ান। তো দারোয়ানকে এই বাড়ি মালিক বলে দিছে, এই নাও তোমার কাছে এই নামের লিস্ট, এবং যদি এই ব্যক্তি আসে তাহলে তুমি ভিতরে প্রবেশ করতে দিবা, না হলে দিবা না, তোমার একটা কড়া নির্দেশ। তো দারোয়ানের কাছে রুলস দেখাই দিয়েছে যে কি কি, যে এই নামের লিস্টগুলো তোমাকে দিলাম এবং এই ছবিগুলো দিলাম, এই নাম এবং এই ছবি অনুযায়ী যদি কেউ আসে তাহলে তুমি তাকে ভিতরে এন্ট্রি করতে দিবা, না হলে দিবা না। দারোয়ান রুলস এন্ড বসে আছে, সে রুলস এন্ড রেগুলেশনের ভিতরে ঢুকেই বার করে, এটাই। তো এখন দেখেন আমি আমি করলাম কি, আমি এই যে দারোয়ানের কাছে ছবি দেখায় ভিতরে গেলাম, যাওয়ার পরে তো এইখানে তো মেন গেট, 4টা রুম ভিতরে, তো এই মেন গেট তো আমাকে ঢুকতে হবে। তো এই মেন গেটটা হচ্ছে লাইকস এ প্রোটোকল, তো এই গেটটার ভিতরে প্রবেশ করলাম, এই প্রোটোকল দিয়ে ভিতরে প্রবেশ করলাম। তো এখন দেখেন যদি ভিতরে প্রবেশ করতে পারি তাহলে আমি কি এই রুমে ঢুকতে পারবো, এই রুমেও ঢুকতে পারবো, এই রুমেও আবার এই রুমে, 4টা রুমে কিন্তু ঢুকতে পারছি। ওকে, তো দেখেন এই 4টা রুম পোর্ট হিসেবে কাজ করে। পোর্ট, হোয়াট ইজ পোর্ট? পোর্ট হচ্ছে যে কি একটা স্পেশাল সার্ভিস প্রোভাইড করে, স্পেশাল সার্ভিস প্রোভাইড করে থাকে পোর্ট। ওকে, যেমন আমি যদি একটা কোম্পানির ক্ষেত্রে ধরি, কোম্পানির যে সিইও আছে, সিইও, কোম্পানির যে সিইও আছে, সেই সিইও কি করে, সেই সিইও কে যদি আমরা একটা প্রোটোকল হিসেবে ধরি, সিইও কিন্তু একটা কোম্পানির হেড হিসেবে ধরা যায়, কোম্পানির হেড, সে যা বলবে তাই নির্দেশ পালন করতে হবে। তো এই যে সিইও, এটা হচ্ছে যে কি কোম্পানির সিইও, তার মানে প্রোটোকল। তো এই সিইও এর কাছ থেকে এই যে বিভিন্ন ডেস্কে কর্মীরা বসে আছে, তো এই ডেস্কের যে কর্মী সে একটা একটা টেবিল সামলাচ্ছে, এই ডেস্কের যে কর্মী একটা টেবিল সামলাচ্ছে। যেমন আমরা যদি ব্যাংকের ক্ষেত্রে ধরি, এটা যদি ব্যাংকে হয়, তো ম্যানেজারকে ভেদ করে আমরা ভিতরে গেলাম, যাওয়ার পরে কি এই ডেস্কে যে সে কি করছে, সিগনেচার করতেছে, এই ডেস্কে যে আছে সে কি করতেছে, বিদ্যুতের বিল নিচ্ছে, এই যে সে কিন্তু এন্ট্রি নিচ্ছে। তো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা একটা সার্ভিস প্রোভাইড করছে, সবাই কিন্তু একটা সার্ভিস প্রোভাইড করছে না, কিন্তু প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা সার্ভিস। যদি ব্যাংকে কোনো সময় এন্ট্রি নিয়ে দেখতে পারি, তো এই যে মেন গেটটা আছে, ইটস লুক লাইক এ প্রোটোকল। তো এই প্রোটোকল ভেদ করে আমি ভিতরে গেলাম, প্রোটোকল ভেদ করে ভিতরে যাওয়ার পরে আমি এইখানে আসলাম।
আচ্ছা ঠিক আছে, তাহলে অনেক অনেক দূরে গেছি। তো এখন দেখি তো এক একজন দেখেন, আমি যদি বা এইখানে যেতাম, এইখানে কি বিদ্যুতের বিল নিচ্ছিল তাই না? তো বিদ্যুতের ক্ষেত্রে আমি যদি আরেকজন যে যদি এই ডেস্কে এসে বলে ভাই আমার বিদ্যুতের বিলটা নাও, তাহলে এই কিন্তু নিবে না, এই বলবে তুমি অমুক ডেস্কে চলে যাও, এই ডেস্কে চলে যাও, কি বিদ্যুতের বিলটা দাও, তাই না? তো এক এক ডেস্ক কিন্তু একটা সার্ভিস কিন্তু প্রোভাইড করে থাকছে। তো প্রত্যেকটা ডেস্ককে যদি আমরা পোর্ট হিসেবে কল্পনা করি, তো প্রত্যেকটা ডেস্ক কিন্তু এক একটা পোর্ট। ওকে, তো এই ম্যানেজারকে ভেদ করে পোর্টে আমাদের যাওয়ার প্রয়োজন পড়ছে। তো এই যে ম্যানেজারটা, এটা কিন্তু জাস্ট লুক লাইক একটা প্রোটোকল, এটা একটা প্রোটোকল, এই প্রোটোকলটা ভেদ করে আমার এখানে যাইতে হচ্ছে, এখানে যাইতে হচ্ছে, এখানে যাইতে হচ্ছে, এখানে যাইতে। ওকে, তো প্রোটোকল কি একটা স্পেশাল সার্ভিস প্রোভাইড, পোর্ট কি একটা স্পেশাল সার্ভিস প্রোভাইড করে থাকে, প্রোটোকলে কিন্তু একটা স্পেশাল সার্ভিস প্রোভাইড করে থাকে, কিন্তু রুলস ডিফাইন। ওকে, আর পোর্টগুলো কি একটা স্পেশাল সার্ভিস প্রোভাইড করা থাকে, প্রোভাইড করে থাকে, তুমি এই সার্ভিসটা প্রোভাইড করবা, যেমন আলাদা আলাদা ডেস্কের যে বিষয়টার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এটা কিন্তু এক একটা পোর্টের যে বিষয়টা আছে। ওকে, দ্যাটস ইট। তো এগুলো এক একটা পোর্ট। এখন চিন্তা করি যদি আমি আমি এটাকে একটু মুছে ফেলার চেষ্টা করি। এখন দেখেন আমি এখন দেখি একটা বিষয় দেখি। আচ্ছা, এইখানে যে বাউন্ডারিটা আসছিলাম, তো এই বিল্ডিংটার ভিতরে আমাদের চারটে ওয়েট করেন, জাস্ট একটু ওয়েট। তো এখন দেখেন আমি এখন এটাকে ধরেন, এটাকে যেটা বলি, এটা দারোয়ান ছিল, তো এটা ছিল ম্যানেজার। এখন আচ্ছা, তাহলে পোর্ট প্রোটোকল বিষয়টা গেল, পোর্ট এবং প্রোটোকলের বিষয় গেল। পোর্ট প্রোটোকলের বিষয়টা আরেকটু পরে আসছে আরেকবার। তো দেখি পোর্ট প্রোটোকল বিষয়টা আশা করি পারছেন, তো আরেকবার বোঝাবো আমি। তো এখন দেখি এই দারোয়ানের কথাটা বলি। এখন আসে ফায়ারওয়াল কি জিনিস। ফায়ারওয়াল হচ্ছে যে কিছু রুলস এন্ড রেগুলেশন মেইনটেইন করে। ফায়ারওয়াল কিছু রুলস এন্ড রেগুলেশন মেইনটেইন করে। তো এই দারোয়ানটা লুক লাইক এ ফায়ারওয়ালে কাজ করে। দারোয়ানকে বলা হয়েছিল কি যে তোমার এই নামের লিস্ট ধরা দিলাম, যদি এই নামের কেউ আসে এবং এই এই ছবিযুক্ত কেউ আসে, তুমি তাকে এন্ট্রি করতে দিবা, না হলে দিবা না। তো এই দারোয়ান হচ্ছে একটা ফায়ারওয়াল, যেটা অনাকাঙ্ক্ষিত ব্যক্তি আসা থেকে কি করবে, দারোয়ানকে রুখে দেবে। দারোয়ান বলবে ভাই তোমার তো এই লিস্টে নাম নাই, তুমি ঢুকতে পারবা না। তো দারোয়ানের কাছে রুলস এন্ড রেগুলেশন এই মালিক সেটআপ করে দিয়েছিল। ওকে, তো এখন ধরেন যে আমার একটা পিসি, এই পিসি আমি এই পিসিতে আমি গুগলকে নক দিলাম। এটা ধরেন এটা এটা ধরি একটা গুগলের সার্ভার, তো এটা গুগল নক দিলাম, দেওয়ার পরে এই ফায়ারওয়াল দিয়ে যাওয়ার পরে এই প্রোটোকল ভিতরে প্রবেশ করলাম। আমি গুগলকে বললাম যে গুগল ভাই তুমি এক কাজ করো, আমার অমুক ওয়েবসাইট থেকে গানটা ডাউনলোড করতে হবে, তুমি নিয়ে যাও। যে এই এই যে পোর্টটা আছে, তো এই যে পোর্ট, এই পোর্টটা মনে করেন ভিডিও প্রোভাইড করে থাকে, এই পোর্টটা অডিও প্রোভাইড করে থাকে, এই পোর্টটা মনে করেন মেইল প্রোভাইড করে, এই পোর্টটা মনে করেন লেট সাপোজ ইমেজ, যে ইমেজ আছে আমাদের ইমেজ প্রোভাইড করে থাকে। তো আমি গুগলকে বললাম ভাই তুমি আমাকে এই ওয়েবসাইটে নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে তুমি আমাকে কি করো, একটা ভিডিও ডাউনলোড দিবো, আমাকে ভিডিও ডাউনলোড দিয়ে দাও। তো আমি দিলাম রিকোয়েস্ট, দেওয়ার পরে এই যে ফায়ারওয়াল ভেদ করলো। ফায়ারওয়াল বললাম রেগুলেশনের সমষ্টি, যদি এই রুল সেটআপ করা থাকে বা এই ব্যক্তিগুলো থাকে তুমি ঢুকতে দিবা, না দিবা না। তো ফায়ারওয়াল ভেদ করলো, ফায়ারওয়াল ভেদ করে এই যে ম্যানেজার বা প্রোটোকল ভেদ করলো, এই যে প্রোটোকল ভেদ করলো, ভেদ করার পরে সে কি করলো, এই ভিডিও যে সার্ভিসটা প্রোভাইড করে থাকে সেখানে আসলো। আসার পরে সে আবার কি করলো, আবার আমাদের এই প্রোটোকল হয়ে আবার ফায়ারওয়াল হয়ে কোথায় কি করলো, আমাকে রেসপন্সটা দিল যে ভাই এই নাও তোমার সঙ্গে, তুমি ডাউনলোড দাও। আরেকজন ব্যক্তি এই পাশ থেকে আসলো, আরেকজন ব্যক্তি এই পাশ থেকে আসার পরে সে আবার রিকোয়েস্ট দিল, পরে আবার এই প্রোটোকল ভেদ করলো, আবার এই দারোয়ান বা ফায়ারওয়াল ভেদ করলো, তারপরে প্রোটোকল ভেদ করলো, এসে বলে এই ব্যক্তিটা রিকোয়েস্ট করছে একটা অডিও গানের জন্য, তো আবার এইখানে গেল। তো এইভাবে কিন্তু মাল্টিপল ব্যক্তি গুগলে রিকোয়েস্ট দিতেই থাকে, গুগলে রিকোয়েস্ট কিন্তু দিতেই থাকে। এইভাবে যদি অসংখ্য বার রিকোয়েস্ট দিতেই থাকে তাহলে দেখেন একটা সার্ভারে কিন্তু নির্দিষ্ট লিমিটেশন থাকে যে তুমি এতগুলো রিকোয়েস্ট একবারে হ্যান্ডেল করতে পারবা, তার বেশি কিন্তু পারবা না। তো এই যে বারবার যদি রিকোয়েস্ট অসংখ্য ব্যক্তি রিকোয়েস্ট দিতেই থাকে, তো এই ব্যক্তি এই যে সার্ভারটা কিন্তু ক্র্যাশ করতে পারে, স্লো হয়ে যেতে পারে, যেটা কিন্তু আমরা ওই যে ফ্রান্সের সাথে মানে সাইবার ওয়ারে, ফ্রান্সের সাথে যে সাইবার ওয়ারটা হয়েছিল, যে সাইবার ওয়ারে কিন্তু আমরা দেখছিলাম, তাই না? সেই সাইবার ওয়ারে কিন্তু আমরা দেখছিলাম যে ফ্রান্স এবং বাংলাদেশের সাইবার ওয়ার ছিল, যে কিছু সাইট আমাদের ব্লক মেরে দিয়েছিল। ওকে, এখন দেখেন, তো দেখেন প্রত্যেকটা পোর্ট কিন্তু আলাদা আলাদা সার্ভিস প্রোভাইড করে থাকে, প্রত্যেকটা পোর্ট। এটা কিন্তু একটা পোর্ট, এটা ভিডিও, এটা অডিও, এটা মেইল, এটা কিন্তু ইমেজ। তো
এখন মনে করেন যে এইটা এখন অ্যাজিউম করেন যে আলাদা আলাদা সার্ভিস না প্রোভাইড করে একটা পোর্ট, এটা অ্যাজিউম করে নেন একটা পোর্ট পোর্ট তখন কি করলো, এ রিকোয়েস্ট দিল, যাওয়ার পরে এইখান থেকে গেল, এইখান থেকে যাওয়ার পরে এই যে প্রোটোকল ভেদ করে এখন আমি কিসের জন্য রিকোয়েস্ট করছিলাম, আমি ভিডিওর জন্য, আমি চলে গেলাম ভিডিও, তো এখান তো একটা পোর্ট, তখন ভিডিওর জন্য গেল, আরেকজন অডিও, আরেকজন আরেকজন এইভাবে লক্ষ লক্ষ কিন্তু মিলিয়ন মিলিয়ন রিকোয়েস্ট যাচ্ছে। তো মিলিয়ন দেখেন এটা কিন্তু একটা পোর্ট হিসেবে কল্পনা করছি। তো মিলিয়ন মিলিয়ন লোক কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট বিষয় চাচ্ছে আপনার গুগলের কাছ থেকে। তো এই সময় কিন্তু গুগল এটাকে হ্যান্ডেল করতে পারবে না। মিলিয়ন লোক একটা পোর্টে এসে বারবার নক দিচ্ছে আমাকে, আমি তো একটা পোর্টে একটা যে এই যে একটা পোর্ট নিয়ে আমি তো হ্যান্ডেল করতে পারছি না এতগুলো রিকোয়েস্ট, তখন কিন্তু সার্ভারটা ক্র্যাশ করতে পারে বা বাফার ওভারফ্লো করতে পারে। তো বাফার বলে, বাফার ইজ এ টেম্পোরারি মেমোরি, যেখানে টেম্পোরারি ভাবে আমাদের রিকোয়েস্ট গুলো কি করা থাকে, স্টোর করা রিকোয়েস্ট গুলো। যদি থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে যদি আমাদের ডাটাগুলো আনতে হয়, আমাদের মনে করেন যে আমাদের টার্গেট ওয়েবসাইট সাইবার বাংলা, তো আমরা সাইবার বাংলা রিকোয়েস্ট দিচ্ছি, সাইবার বাংলার ওখানে একটা লিঙ্ক ছিল, সেটা হচ্ছে যে বিকাশ থেকে টাকা পেমেন্ট করা, এটা কিন্তু থার্ড পার্টি লিঙ্ক, বিকাশ থেকে টাকা পেমেন্ট করতে হবে। তো এখন সাইবার আপনি বিকাশ থেকে টাকা পেমেন্ট করার জন্য সাইবার বাংলাতে রিকোয়েস্ট দিচ্ছেন, সেটা কি করবে, তার টেম্পোরারি ভাবে বাফারে স্টোর হয়ে থাকবে, কারণ কি ওটা থার্ড পার্টি থেকে আসা লাগবে। তো ওই রিকোয়েস্টটা কি করবে, থার্ড পার্টি ওয়েবসাইটে পাঠিয়ে দেবে, আসার পরে আবার বাফারে আসবে, বাফারে এসে আপনার কাছে সেই রেসপন্সটা আসবে। তো বাফারে কি, বাফারে টেম্পোরারি ভাবে কি করা থাকলে আমাদের রিকোয়েস্ট গুলো আসলে যেটা পরবর্তীতে আমাদের রেসপন্স হিসেবে চলে আসে। ওকে, তো যদি পোর্ট একটা হতো তাহলে কি কি সমস্যা দেখা দিত, পোর্ট একটা হলে আমাদের সমস্যা দেখা দিত যে সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে যে কি করতো, এই সার্ভারটা হ্যাং করতো বা সার্ভারটা ডাউন হয়ে যেত, এই ধরনের প্রবলেম কিন্তু হয়ে যেত। এই জন্য আলাদা আলাদা পোর্টে আলাদা আলাদা সার্ভার থাকে, আলাদা আলাদা পোর্ট। ওকে, আবার এই পোর্টের বিভিন্ন ভার্সন থাকে, এই প্রোটোকলের বিভিন্ন ভার্সন থাকে। ওকে, তো এই পোর্ট এবং প্রোটোকলের ভার্সন কেন আসে, বুঝলাম যে যখনই যদি আগের পোর্টের কোনো ত্রুটি থাকে তাহলে পরবর্তীতে পোর্টের আপডেট নিয়ে আসা হয় বা প্রোটোকলের আপডেট নিয়ে আসা হয়। ওকে, তো হ্যাকার কি করে, ওই ত্রুটিগুলো নিয়ে সে কিন্তু এক্সপ্লয়েট তৈরি করে এবং ওই সার্ভারটা হ্যাক করার চেষ্টা করে। ওকে, দ্যাটস ইট। ওকে, তাহলে আমাদের পোর্ট গেল, প্রোটোকল, ফায়ারওয়াল গেল। তো ফায়ারওয়াল কি, ফায়ারওয়াল কিছু রুলস এন্ড রেগুলেশন সমষ্টি, সে তার কাছে কিছু রুলস ধরাই দিছিল, যদি তোমার কাছে এই ব্যক্তিটা আসে তাহলে তুমি ভিতরে ঢুকতে দিবা, না হলে দিবা না। ওকে, তো ফায়ারওয়াল, প্রোটোকল এবং পোর্টের যে বিষয়টা আছে। ওকে, দ্যাটস ইট। তো এখন আমরা যে বিষয়টা দেখব সেই বিষয়টা হচ্ছে যে, আচ্ছা আমরা একটা বিষয় এখন দেখব, সেই বিষয়টা হচ্ছে যে আচ্ছা ওকে, এখন দেখব যে দুটো প্রোটোকল আছে, একটা টিসিপি আরেকটা আছে ইউডিপি। ওকে, ইউডিপি, এই দুই ধরনের প্রোটোকল কিভাবে কাজ করে। তো ফার্স্ট অফ অল আমরা দেখি টিসিপি প্রোটোকল কিভাবে কাজ করে। তো এইখানে পিসিএ আছে, পিসিএ, এইখানে পিসিবি আছে, পিসিবি আছে। তো এখন দেখেন পিসিএ, পিসিবি, তো এখন পিসিএ পিসিবির সাথে কানেক্ট হতে যাচ্ছে, ডাটা পিসিবি কে ডাটা সেন্ড করবে। তো পিসিএ কে তো জানতে হবে এ আসলে ইন্টারনেটে আছে কিনা। আমি যদি অফলাইনে চলে যাই, আপনি কিন্তু আমাকে সারা জীবন মেসেজ করতে পারবেন না, তাহলে পিসিএ কে তো জানতে হবে যে এ অনলাইনে আছে। তো তখন যদি এ জানতে চায়, পিসিএ জানতে চায়, তখন করবে কি, পিসিএ পিসিবি কে একটা সিনক্রোনাইজ বিট ভেজবে, SYN সংক্ষেপে আমরা যেটাকে বলা হয় সিনক্রোনাইজ বিট। এই সিনক্রোনাইজ বিট কি করবে, পিসিএ থেকে পিসিবি কে সেন্ড করবে। তখন কি দেখবে যে আচ্ছা অমুক আইপি থেকে তো আমার একটা সিনক্রোনাইজ বিট এসছে, তো আমি তো অনলাইনে আছি, আমি তো এর সাথে কানেক্ট হতে চাই, তাহলে আমি এর কাছে একটা রেসপন্স দিই, এই যে সিনক্রোনাইজ বিট, এই যে সিনক্রোনাইজ বিট সে সেন্ড করছে, সিনক্রোনাইজ বিট সে সেন্ড করছে, এর সাথে সে একটা অ্যাকনলেজমেন্ট বিট দিছে, অ্যাকনলেজমেন্ট বিট। ওকে, সেটাকে বলা হয় ACK, একটা অ্যাকনলেজমেন্ট বিট। তো এখন পিসিবি বুঝলো আচ্ছা আমি তো সিনক্রোনাইজ বিট দিয়েছিলাম, তাহলে তো রিকোয়েস্টটা কি, রেসপন্সে কি আসলো, রেসপন্সে একটা সিনক্রোনাইজ বিট তো এসেছে, তার সাথে বিট এসেছে, তার মানে কি পিসিবি অনলাইনে আছে, আমি এর সাথে কানেক্ট হতে পারি। তখন পিসিএ আবার এটাকে আরেকটা রিকোয়েস্ট পাঠাবে, সেই রিকোয়েস্টে যে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে, একটা অ্যাকনলেজমেন্ট পাঠিয়ে দিল। তখন কি হয়ে গেল, তিনজনা কি হয়ে গেল দেখেন, অ্যাকনলেজমেন্ট যখন পাঠালো
তখন পিসি বুঝতে পারলো যে ও আমার কাছে কোনো ডাটা শেয়ার করতে যাচ্ছে। ওকে, তো এটাকে বলা হয় থ্রি ওয়ে হ্যান্ডশেক। ওকে, তো টিসিপি কাজ করে হ্যান্ডশেকের মাধ্যমে। টিসিপি কাজ করে কি, থ্রি ওয়ে হ্যান্ডশেকের মাধ্যমে টিসিপি কাজ করে থাকে। ওকে, তাহলে প্রথমে কি করলাম, প্রথমে আমরা করলাম পিসি বি কে কি করলো, একটা সিনক্রোনাইজ বিট দিল। পিসি বি বুঝতে পারলো যে দেখেন এটা কিন্তু একটা হ্যান্ডশেক চলে গেল, এক নাম্বার 1 হ্যান্ডশেক, এটা হচ্ছে একটা হ্যান্ডশেক গেল। তাহলে পিসি বি কে একটা সিনক্রোনাইজ বিট দিল। পিসি বি বুঝতে পারলো আচ্ছা অমুক আইপি থেকে তো আমার কাছে সিনক্রোনাইজ বিট এসেছে, আমি তো অনলাইনে আছি, আমি এর সাথে কানেক্টেড হতে চাই। তখন পিসি বি বললো আচ্ছা কাজ করি, আমি সিনক্রোনাইজ বিট, এই যে সিনক্রোনাইজ বিটটা আছে সেটাকে সেন্ড করি এবং আমার সিম্বল অনুযায়ী আমি অ্যাকনলেজমেন্ট বিট ভেজি। তখন সে একটা অ্যাকনলেজমেন্ট বিট দেয়, এটা 2 নাম্বার হ্যান্ডশেক। তখন আবার পিসি এ বুঝতে পারলো আচ্ছা আমি তো বুঝতে পারলাম পিসি লাইনে আছে কারণ সে অ্যাকনলেজমেন্ট বিট দিছিল, আমি তো তাকে সিনক্রোনাইজ বিট দিছিলাম, তো আমি এখন রেসপন্সে কি পাইছি, অ্যাকনলেজমেন্ট বিটটাও পাইছি, তাহলে আমি এক কাজ করি হ্যাঁ ওর কাছে ডাটা শেয়ার করতে পারি। পিসি এ কি করলো, আবার অ্যাকনলেজমেন্ট বিট দিল, সেই অ্যাকনলেজমেন্ট বিটে কি ডাটাটা শেয়ার করে দিল। এটা হচ্ছে যে 3 নাম্বার হ্যান্ডশেক। তো টিসিপি এইভাবে কাজ করে যে 3 এর মাধ্যমে টিসিপিটা কাজ করে থাকে, এই 3 হ্যান্ডশেকের মাধ্যমে। ওকে, দ্যাটস ইট, এটা হলো 3 হ্যান্ডশেক এবং টিসিপি। তো এনম্যাপ 90% ক্ষেত্রে হ্যান্ডশেক করে, এনম্যাপ 90% ক্ষেত্রে এই 3 হ্যান্ডশেকটা করে থাকে। ওকে, এগেইন বলি এনম্যাপ 90% ক্ষেত্রে এই 3 হ্যান্ডশেকটা করে থাকে। 3 হ্যান্ডশেকটা বোঝাটা অনেকটা ইম্পর্টেন্ট। তো টিসিপি কিভাবে কাজ করে, তো তাহলে এনম্যাপ কোন প্রোটোকলে সবসময় কাজ করে থাকে, টিসিপি প্রোটোকলে 90% ক্ষেত্রে এনম্যাপ টিসিপি প্রোটোকলে কাজ। ওকে, তাহলে এনম্যাপ 90% ক্ষেত্রে টিসিপি প্রোটোকলে কাজ করে থাকে। আচ্ছা, তো সবাই কি ক্লিয়ার টিসিপি প্রোটোকলে বা 3 হ্যান্ডশেকে? সবাই আমি সামনের দিকে ইডিপি প্রোটোকলে চলে যাব। দ্যাটস ইট। ইডিপি তে 3 টিসিপি তে সবাই যদি ক্লিয়ার হন তাহলে একটু রেসপন্স করেন কাইন্ডলি। জি ভাই বুঝতে পারছি। ওকে, দ্যাটস ইট। এখন পিসিএ পিসিবি, এখন পিসিএ পিসিবি কে কি করবে, এখন পিসিএ পিসিবি কে এখন করি, এখন এই ইউডিপি হচ্ছে, এখন মজার কথা হচ্ছে যে টিসিপি প্রোটোকল তো ছিল, কেন ইউডিপি আসলো? টিসিপি প্রোটোকল তো আছে, কেন ইউডিপি আসলো? টিসিপি তো ভালোই কাজ করতেছিল, থ্রি হ্যান্ডশেকের মাধ্যমে সে অনলাইনে আছে কিনা নেই সে তো ভালোই কাজ করতেছিল, কেন ইউডিপি নিয়ে আসার কেন প্রয়োজন আছে? আচ্ছা আমি আগে বলে নিই কেন ইউডিপি নিয়ে আসে। ইউডিপি, তো ইউডিপির যে প্রোটোকল দেখেন, পিসিএ পিসিবি কে বললো ভাই তুমি কি অনলাইনে আসো, তখন পিসিবি বললো হ্যাঁ আমি, ওকে আমি আসি। হয় সে বলবে দেখেন পিসিএ যখন পিসিবি কে রিকোয়েস্ট দিবে তো ভাই সিনক্রোনাইজ বিট বেসছে, ভাই তুমি কি আসো, পিসিবি হয় হ্যাঁ অথবা না, সে একটা বলবে, একটা না একটা বলবে, তো একটা এনা বলেই দিবে। তখন পিসিবি যখন পিসিএ পিসিবি কে রিকোয়েস্ট যখন সিনক্রোনাইজ বিট বেসছে, তখন পিসিবি যদি অনলাইনে থাকে তাহলে সে অ্যাকনলেজমেন্ট বিট দিবে, দিয়ে বলবে হ্যাঁ আমি আসি। আবার যদি পিসিবি অনলাইনে না থাকে বা ইন্টারনেটে না থাকে, পিসিবি করবে একটা রিসেট বিট ভেজে দেবে, আর এস রিসেট বিট দিবে। রিসেট বিট দিলে বুঝতে পারবে যে পিসিএ বুঝতে পারবে না পিসিবি অনলাইনে নেই, আমি এখন ডাটা কমিউনিকেশন করতে পারবো না। তাহলে কি ইউডিপি কিসে কাজ বানা, তুমি কি অনলাইনে আসো, তখন পিসিবি বলবে হ্যাঁ অথবা না। যদি হ্যাঁ হয় তাহলে অ্যাকনলেজমেন্ট বিট দেবে, যদি না হয় তাহলে রিসেট বিট পিসি এ কে দিয়ে দেবে। ওকে, এটা মোটামুটি 2 হ্যান্ডশেক বলা যায়। ওকে, তো টিসিপিতে ইউডিপিতে কি করলো, ইউডিপিতে কি করলো যে ইউডিপিতে হ্যাঁ বলে দিল। ওকে, তো ইউডিপি কানেকশনটা এটাই। তো ইউডিপি যদি আমরা রিয়েল লাইফের একটা উদাহরণ আমরা দেখতে চাই ইউডিপির ক্ষেত্রে, আমরা রিয়েল লাইফের একটা উদাহরণ জাস্ট ইউডিপির ক্ষেত্রে, যেমন এখন একটা বিষয় দেখি, একটা স্যাটেলাইট টিভি মনে করেন, এখানে এটা লেটস সাপোজ এটা এনটিভি, তো এনটিভির কিন্তু হাজারো গ্রাহক, লক্ষ লক্ষ গ্রাহক, তো এনটিভি একটা প্রোগ্রাম সম্প্রচার করতে যাচ্ছে, তো একটা গ্রাহক এভাবে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ এনটিভির গ্রাহক আছে, কিন্তু লক্ষ লক্ষ। তো এখন যদি এনটিভি 3 ওয়ে হ্যান্ডশেক করতো, আচ্ছা 3 হ্যান্ডশেক, তখন এনটিভি এই যে মনে করেন এটা আমি কাছে রিকোয়েস্ট দিচ্ছে যে ভাই আমি তো লাইভ সম্প্রচার করতে চাচ্ছি, যে ভাই আমি তো লাইভ সম্প্রচার করতে চাচ্ছি, তুমি কি আমার সাথে লাইভ সম্প্রচারটা দেখবা?
আমাকে বলছে, আমি আবার বলতাম হ্যাঁ ভাই আমি দেখবো, তখন এ আবার পাঠাতো আমার কাছে যে তাহলে দেখো, এটা কিন্তু 3 ওয়ে হ্যান্ডশেক হয়ে গেল। কিন্তু আমার তো এত সময় নাই, কিন্তু এত সময় নাই, কেন এত সময় নাই? যে 3 ওয়ে হ্যান্ডশেকে কি ঘটে দেখেন, 3 ওয়ে হ্যান্ডশেকের বেলায় এই যদি এখানে 3 ওয়ে হ্যান্ডশেক হতো, এখানে একটা বাফার মেমরি সেটআপ করা লাগতো, এই বাফারে এর আইপিটা অ্যাসাইন করা লাগতো, এর আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা লাগতো, এর যাবতীয় হেডার অ্যাসাইন করা লাগতো। তো যদি এনটিপি লক্ষ লক্ষ ইউজারকে এই রিকোয়েস্ট সেন্ড করতো, বারবার 3 ওয়ে হ্যান্ডশেক সেটআপ করতো, তাহলে দেখেন তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বাফার লাগতো, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বাফার। তো এত বাফার এনটিপি করবেটা কি, এত বাফার এনটিপি করবেটা কি, কোথায় পাবে এত বাফার? তো যার কারণে আবার কিন্তু বাফার ওভারফ্লো হয়ে যেতে পারে। তো যার কারণে এই যে লাইভ যে অনুষ্ঠানগুলো হয় সেগুলোকে সম্প্রচার করার জন্য এই ইউডিপি প্রোটোকলটা ইউজ করা হয়, যাতে 3 ওয়ে হ্যান্ডশেক না করে আমি একবার ইউজার, তুমি কি দেখবা, ইউজার বলবে হ্যাঁ অথবা না, যদি দেখাতে ভালো না হলে না, সেই রিসেট বিট ফেলবে, নাহলে অ্যাকনলেজ বিট দেবে, যে কোনো একটা দিয়ে দেবে। তো এই ক্ষেত্রে অ্যাকনলেজ বিট এবং রিসেট বিটটা আসে। এই যে ক্ষেত্রে লাইভ চলাকালীন ক্ষেত্রে আমাদের কিন্তু ডাটা লস্ট হওয়ার সম্ভাবনা থাকে। যেমন আমি যদি এখন দেখি ইউটিউবে লাইভ একটা খেলা চলছে, তো লাইভ খেলাটা আমি যদি 1 ঘন্টা পরে যাই, প্রথম থেকে দেখতে পাচ্ছি না, কারণ কি লাইভ 1 ঘন্টা হয়ে গেছে। তো এই যে রিয়েল লাইফের লাইভ যেগুলো চলে সেগুলো মূলত ইউডিপি প্রোটোকলের একটা উদাহরণ হিসেবে ধরা যেতে পারে। কারণ এখানে হয় অথবা হয় তুমি হ্যাঁ তুমি আমার সাথে কি করতে চাচ্ছ, হয় কানেকশন করো হয় না করো, এটা হচ্ছে যে ইউডিপি প্রোটোকলের কাজ। ওকে, দ্যাটস ইট। ওকে, আচ্ছা, তো ইউডিপি প্রোটোকলটা কি বোঝেন নাই? কাইন্ডলি যদি না বুঝে থাকেন আমাকে আবার রেসপন্স করেন, বাকিটা চলে যাবো। তো এন ম্যাপের যে বেসিক স্ট্রাকচার সেটা হচ্ছে আপনাকে এন ম্যাপ কমান্ড দিতে হবে, তারপর আপনাকে আইপি দিতে হবে, তারপর আপনাকে পোর্ট অন পোর্ট, তারপর আপনাকে স্ক্যান টাইপ বলতে হবে, স্ক্যান টাইমিংটা বলতে হবে, এবং আমাদের যে স্ক্যানটা করলাম তার কোন ফরম্যাটে সেভ করতে যাচ্ছি বা কোথায় সেভ করতে যাচ্ছি সেটাকে আমাকে বলে দেওয়া লাগবে। এটা হচ্ছে যে এন ম্যাপের বেসিক স্ট্রাকচার। ওকে, আচ্ছা, প্রথমত যেটা বলি যে এন ম্যাপের যে আইপিটা, এই আইপি আমরা কোন কয় ভাবে দিতে পারি সেই রুলসটা আমরা কিভাবে জেনে নিই আগে। তো এন ম্যাপ অ্যাডিং টার্গেট, আমরা কিভাবে টার্গেট অ্যাড করতে পারি? তো আমরা মোটামুটি 6 ভাবে টার্গেট অ্যাড করতে পারি। প্রথমে কি একটা সিঙ্গেল আইপি দিতে পারি, এই যে সিঙ্গেল আইপি দিচ্ছি, আইপি অ্যাড্রেস। তারপরে কি একটা আইপি রেঞ্জ দিতে পারি, এই যে আমি দিছি কি, এই যে একটা আইপি এবং হাইপেন দিয়ে 20 দিছি। তার মানে কি দেখেন, আমি যখন 7 দিচ্ছি হাইপেন দিয়ে 20 দিচ্ছি, তখন এন ম্যাপ করবে কি, এটাকে এই যে 20 পর্যন্ত কি করবে, স্ক্যান করবে। 8 এর পরে 9 দিবে, 9 পরে 10, 10 এর 11 পরে 12, এভাবে 20 পর্যন্ত চলবে। এটা একটা আইপি রেঞ্জ। এরপরে কি আমি দিচ্ছি সাবনেট রেঞ্জ দিচ্ছি। ওকে, সাবনেট রেঞ্জ। তো এই সাবনেট রেঞ্জ গুলো আমি দিয়ে দিচ্ছি। দেখেন এটা সাবনেট সম্পর্কে ধারণা থাকে কাইন্ডলি সাবনেট সম্পর্কে আপনি দেখে নেবেন, কারণ এখানে এত ধারণা দেওয়া সম্ভব না। সাবনেট রেঞ্জ দিতে পারি, তো কয় ভাবে এই যে আইপিটা অ্যাসাইন করতে পারি, এনম্যাপকে বলে দিতে পারি, সেগুলো আমি কিন্তু বলছি। আবার ডোমেইন দিতে পারি, ডোমেইন থেকে এনম্যাপ থেকে আইপি বের করে নেয় ডিএনএস সার্ভার থেকে ডোমেইন। আবার করতে পারি কি, আমরা দিতে পারি যে এই এনম্যাপের যে এই যে আমরা কিন্তু টেক্সট আকারেও দিতে পারি, টেক্সট আকারে কিন্তু আমরা, দ্যাটস ইট। তো আমি যদি এইখানে আসি, এইখানে এসে আমি যদি এক কাজ করি, এসপি তে আসি এবং এখন দেখেন আমি এখানে একটা বিষয় বলে রাখি যে এনম্যাপ এবং আইপি এটা ম্যান্ডেটরি, এবং বাকিগুলো আপনি যদি নাও দেন বাই ডিফল্ট সেটা বাই ডিফল্ট এনম্যাপ সেটাকে স্ক্যান করে নেবে, কিন্তু এই দুইটা বিষয় আপনাকে ম্যান্ডেটরি দিতে হবে। তো আমি সেটাকে অ্যাজিউম করে দেখেন আমি এইখানে দেখেন একটা আইপি দিচ্ছি এবং এনম্যাপ দিচ্ছি, সেটাকে স্ক্যান করবো এন্ড এন্টার দিই। এনম্যাপ এটাকে আমাকে স্ক্যান করে দিই এবং কমান্ড এখানে দেখার চেষ্টা করি। আচ্ছা, তো এনম্যাপের স্ক্যানিং এর রুলস কিছু আমি আসি। এনম্যাপের স্ক্যানিং এর, আচ্ছা স্ক্যান করতে থাকো এনম্যাপ। আচ্ছা, তার আগে আমি এনম্যাপের কিছু স্ক্যানিং রুলস আমি দেখি, এখানে আসি। আসার পরে সেটাকে আমি এনম্যাপের ওকে এনম্যাপের কিছু রুলস দেখবো আমরা, যে এনম্যাপ অ্যাকচুয়ালি কোন ধরনের রুলস ফলো করে। ওকে, আগে রুলসটা জানা প্রয়োজন, কারণ আপনারা যদি রুলস এন্ড রেগুলেশন জানতে পারেন তাহলে খুব দ্রুত আপনারা এগোতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখেন এনম্যাপ কিভাবে হোস্ট ডিসকভারি করে, এনম্যাপ কিভাবে হোস্ট ডিসকভারি করে।
হোস্ট মিন্স কি একটা আইপি অ্যাড্রেস বা একটা পিসি একটা আইপি অ্যাড্রেস একটা সার্ভার। তো প্রত্যেকটা হোস্টকে কিভাবে সে ডিসকভারি করে, প্রত্যেকটা হোস্টের সে আইপি অ্যাড্রেস গুলোকে সে কিভাবে ডিসকভারি করে এটা আমাদের জানা প্রয়োজন এনম্যাপের ক্ষেত্রে। আর আমরা কিভাবে রিকোয়েস্ট দিচ্ছি সেটা জানার প্রয়োজন আছে এনম্যাপের ক্ষেত্রে। তো এনম্যাপ হোস্ট ডিসকভারির ক্ষেত্রে আমি যদি এনম্যাপের হোস্ট ডিসকভারি দিই, একটা এখানে দিই যে হোস্ট ডিসকভারি, হোস্ট এখানে আছে এনম্যাপ হোস্ট ডিসকভারি ক্ষেত্রে ওই সো এসটি হোস্ট ডিসকভারি, হোস্ট ডিসকভারি। তো এনম্যাপ দুই ভাবে হোস্ট ডিসকভারি করে থাকে এবং দুই রকম প্যাকেট সেন্ড করে থাকে দুই ভাবে। তো ফার্স্ট অফ অল আমরা যদি এনম্যাপকে রুট হিসেবে চালাই, রুট হিসেবে যখন চালাবো, এবং সেকেন্ডলি আমরা যদি লোকাল হিসেবে চালাই, লোকাল ইউজার, ইতিমধ্যে আমাদের সেকেন্ড ক্লাসে যে লোকাল ইউজার রুট ইউজার কি, যদি আমরা লোকাল ইউজার হিসেবে চালাই এবং রুট ইউজার হিসেবে চালাই এনম্যাপ দুই ভাবে হোস্ট ডিসকভারি করে থাকে। তো এনম্যাপকে যদি রুট হিসেবে রিকোয়েস্ট দিই এবং যদি লোকাল হিসেবে দিই, ওকে। তো এনম্যাপ রুট হিসেবে যদি আমরা এনম্যাপকে চালাই এবং লোকাল হিসেবে চালাই, এনম্যাপ কিভাবে হোস্ট ডিসকভারি করে? এনম্যাপ প্রত্যেকটা ক্ষেত্রে একইভাবে কাজ করবে এনম্যাপ। তো আপনাকে বেসিক রুলসটা জেনে নেওয়া ভালো। প্রথমত যখন আমরা রুট হিসেবে এনম্যাপ আমরা কোনো কিছু স্ক্যান করার ট্রাই করি, তো রুট হিসেবে এনম্যাপ করে কি, প্রথমে সে একটা আইসিএমপি ইকো রিকোয়েস্ট দেয়, আমাদের টার্গেটেড সার্ভারকে আইসিএমপি ইকো রিকোয়েস্ট দেবে। তো কি করবে সে, আইসিএমপি ইকো রিকোয়েস্ট, আইসিএমপি ইকো রিকোয়েস্ট দিলে দ্বিতীয়বার এনম্যাপ একে একটা টিসিপি একটা সিনক্রোনাইজ এস, একটা টিসিপি সিনক্রোনাইজ বিট দিবে, সেটা হচ্ছে যে 443 পোর্টে একটা টিসিপি সিনক্রোনাইজ বিট দিবে 44, ওকে। দ্বিতীয়ত এনম্যাপ, এটা তৃতীয়ত এনম্যাপ আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে যে আমি যদি টিসিপি দেয়, সেটা হচ্ছে টিসিপিতে আরেকটা সে অ্যাকনলেজমেন্ট পোর্ট দিবে, অ্যাকনলেজমেন্ট একটা বিট দেবে, ওকে। সেটা দেবে পোর্ট 80 তে, এনম্যাপ দেবে পোর্ট 80 তে, ওকে। চতুর্থতে যে কাজটা করবে এনম্যাপ, সেটা হচ্ছে যে দেখেন, চতুর্থতে যে কাজটা করবে এনম্যাপ হচ্ছে যে সাথে আইসিএমপি একটা টাইম স্ট্যাম্প রিকোয়েস্ট দিবে, আইসিএমপি টাইম স্ট্যাম্প, ওকে, টাইম স্ট্যাম্প রিকোয়েস্ট, ওকে। তাহলে এনম্যাপ আমরা যখন রুট হিসেবে চালাবো, তখন এনম্যাপ আমাদের কি করবে, হোস্ট ডিসকভারির ক্ষেত্রে 4 ধরনের প্যাকেট সেন্ড করবে। প্রথম প্যাকেটটা হচ্ছে যে একটা আইসিএমপি ইকো প্যাকেট সেন্ড করবে। দ্বিতীয় যে প্যাকেটটা হচ্ছে যে টিসিপি সিনক্রোনাইজ বিট দিবে 443 পোর্টে। তৃতীয় যেটা হবে একটা টিসিপি অ্যাকনলেজমেন্ট বিট দিবে 80 পোর্টে। চতুর্থ যেটা হবে সেটা হচ্ছে যে আইসিএমপি টাইম স্ট্যাম্প একটা বিটও সে দিবে, আইসিএমপি টাইম স্ট্যাম্প রিকোয়েস্ট সে দিবে। এই 4টা কাজ করবে যখন আমরা রুট ইউজার হিসেবে দিব, ওকে। তো আমি দেখে এখানে আমাদের একটা পোর্ট সে আছে, একটা পোর্ট সে কিন্তু খুঁজে দিছে এনম্যাপ, দেখেন এ বলছে যে পোর্ট 80, দেখেন পোর্ট 80 পোর্ট কি বলছে, ওপেন পোর্ট, এটা এইচটিটিপি সার্ভিস প্রোভাইড করে থাকে, ওকে, কোয়ারি করে দিছে। তো আমি এটাকে বোঝার জন্য যে আমি বললাম যে এনম্যাপ যখন রুট হিসেবে দিব, তখন কিন্তু আমাদের এই যে রুট হিসেবে দিলে আমাদের এই 4টা প্যাকেট দিবেই দিবে এনম্যাপ। এনম্যাপের প্রথম কাজ 90% ক্ষেত্রে এনম্যাপ এই কাজটা করবে, 90% ক্ষেত্রে এনম্যাপ এই কাজটা করবে, এই কাজটা করে কিন্তু সে হোস্ট ডিসকভারি করবে। তো এটাকে দেখার জন্য আমি ওয়ার্কশপটা চালু করি, আমার ওয়ার্কশপটা একটু কাইন্ডলি চালু করি, দেখি ওয়ার্কশপে কি কি ঘটছে। আমরা যখন এনম্যাপ দিয়ে রিকোয়েস্টটা দিচ্ছি, তখন আসলে অ্যাকচুয়ালি কি ঘটছে দেখার প্রয়োজন আছে, ওকে। আচ্ছা, ওয়ার্কশপে আসলাম, একটু ওয়েট করি, আমি মানে সবকিছু ফাস্ট ইনস্টলেশন দিচ্ছি আজকে। আচ্ছা, এখানে দেখি এটাই তো মেবি আমার রাউটার, সরি SSID UDP লিসেনিং সিস্টেম। আচ্ছা, আমি একটু সেটিং এ দেখি কি অবস্থা। আচ্ছা, এটা আমার মেবি আবারও সেটিং করা লাগবে। আমি আপনাদের হয়তো বা দেখাতে পাচ্ছি না, তবে আমি
নেক্সট ক্লাসে আমি এটা আবার একটু দেখাবো কাইন্ডলি। ওকে ওকে, একটু ওয়েট করি, আমি এটাকে একটু আচ্ছা আমি আজকে দেখাতে পারছি না, সরি, আমি দেখাই দেবো একদিন। তো এন ম্যাপ কি করবে, রুট হিসেবে যদি আমরা দিবেই দিবে এই চারটে প্যাকেট যদি সাকসেসফুলি সে সেন্ড করতে পারে তাহলে সে বলতে পারবে যে হ্যাঁ পোর্টটা ওপেন আছে। যদি সাকসেসফুলি সেন্ড না করতে পারে না, পোর্টটা ক্লোজ, দ্যাটস ইট। আর যদি এন ম্যাপকে আমরা লোকাল ইউজার হিসেবে চালাই তাহলে এন ম্যাপ প্রথমত সে একটা সিনক্রোনাইজ বিট দেয় ওয়াই এন, এবং এই সিনক্রোনাইজ বিটটা দেবে, সে দিবে 443 পোর্টে, 443 পোর্টে সে সিনক্রোনাইজ বিট দেবে। এবং আরেকটা দিবে সে এসিকে অ্যাকনলেজমেন্ট বিট দেবে, সে পোর্ট 80 তে অ্যাকনলেজমেন্ট বিট দেবে। ওকে, এই দুইটা কাজ করে আমরা যখন লোকাল ইউজার হিসেবে, যখন রুট হিসেবে। ওকে, তো আমি যদি ওয়ারশপটা অন করতে পারতাম তাহলে আপনাদের ভালোভাবে দেখাতে পারতাম যে অ্যাকচুয়ালি কি ঘটছে, ব্যাপারটা কি ঘটছে। ওকে, তাহলে প্রবলেম হতো না। আচ্ছা, এখন দেখি এন ম্যাপের আরেকটা বিষয়। তাহলে এন ম্যাপ কি, হোস্ট ডিসকভার রুট হিসেবে একটা হিসেবে। ওকে, আচ্ছা, তো এখন দেখি যদি এখন দেখেন যদি হোস্ট ডিসকভারি করার প্রয়োজন আমাদের না, হোস্ট ডিসকভারি করা মাঝে মাঝে আমাদের প্রয়োজন পড়ে। ওকে, হোস্ট ডিসকভারি হিসেবে আমাদের কিছু কিছু সময় হোস্ট ডিসকভারি দরকার আছে। ওকে, তো আমরা যদি হোস্ট ডিসকভারি, যে হোস্টটা লাইভে আছে কিনা, হোস্ট ডিসকভারি কি জন্য করি একটা বিষয় বলি, যে হোস্ট ডিসকভারি কেন করি। আগে একটা টিসিপি 3-ওয়ে হ্যান্ডশেকের কথা মনে আছে আপনাদের? 3-ওয়ে পিসিবি অনলাইনে আছে কিনা সেটা চেক করে নিচ্ছিল। তো আমরা যখন হোস্ট ডিসকভারি করি, এনম্যাপ যখন হোস্ট ডিসকভারি করে তখন দেখে সে অনলাইনে আসে কি নেই। যদি অনলাইন তাহলে তো ভালো, না হলে তো অনলাইনে যদি না থাকে তাহলে এনম্যাপ কেন তাকে বারবার রিকোয়েস্ট দিবে, কেন দিবে? কারণ কি এনম্যাপের রিকোয়েস্ট দিতে বারবার সময় লাগছে। তো এই জন্য এনম্যাপের এটা এই জন্য আমাদের মাঝে মাঝে প্রয়োজন আছে। হয়তো হোস্ট ডিসকভারি বাই ডিফল্ট করে দেয়, যদি আমরা হোস্ট ডিসকভারি না আমরা এক কাজ করতে পারি, সেখানে আমরা একটা কমান্ড দিতে পারি যে হোস্ট ডিসকভারি করুক, এর জন্য -p n দিতে পারি, যে আমাদের হোস্ট ডিসকভারি সে করবে না, তখন সে pn কমান্ড দিয়ে হোস্ট ডিসকভারি করার আগে সে আমাদের রেসপন্সটা দিয়ে দিবে যে ওপেন আছে বা কয়টা পোর্ট ক্লোজ আছে। ওকে, এটাই। আচ্ছা, তো এন ম্যাপের স্ক্যানিংটা কিভাবে করে সেটা আপনাদের আমি বলে আসলাম যে এন ম্যাপে তো আমরা কিন্তু টিসিপি 3-ওয়ে হ্যান্ডশেক করে আসলাম। তো এন ম্যাপের যখন এন ম্যাপ করে কি, যখন দেখা যায় 3-ওয়ে হ্যান্ডশেক কমপ্লিট হয়েছে তখন এন ম্যাপ বলে না হ্যাঁ এটা ওপেন পোর্ট, যদি 3-ওয়ে হ্যান্ডশেক কমপ্লিট না হয় তখন এন ম্যাপ বলে যে না এটা ক্লোজ পোর্ট। তো এন ম্যাপ এভাবে কাজ করে। ওকে, তো সাকসেসফুলি যদি ওই 3-ওয়ে হ্যান্ডশেকটা হয় তাহলে সেটাই। ওকে, তো আর ক্লোজের ক্ষেত্রে কি করে, যদি আমাদের দেখায় যে ক্লোজ পোর্ট, এন ম্যাপ ক্লোজ পোর্ট কিভাবে দেখায়। আরেকটা কথা হচ্ছে যে এন ম্যাপ ক্লোজ পোর্ট দেখায় যে আমরা কিন্তু দেখছিলাম যে ইউটিউবের ক্ষেত্রে দেখছিলাম যে এন ম্যাপ অ্যাকনলেজমেন্ট একটা কি দিচ্ছিল যে সিনক্রোনাইজ বিট দিচ্ছে। যদি অ্যাকনলেজমেন্ট বিটটা আসলে সে বলতে পারি এই হোস্টটা অনলাইনে, যদি রিসেট বিট সেন্ড করে আর এসটি রিসেট বিট সেন্ড করে তাহলে বুঝবো যে না এটা অনলাইনে নেই, এটা কি আছে অফলাইনে আছে। তো অফলাইনে তাহলে কি এর পোর্টটা কি আছে ক্লোজ, এই পোর্টটা ক্লোজ পোর্ট। তো এনম্যাপ কিন্তু পোর্টে নক দেয়, আমি কিন্তু দেখে আসলাম, এই যে এখানে কিন্তু দেখে আসলাম এনম্যাপ কিন্তু প্রত্যেকটা পোর্টে। তো এই পোর্টগুলো এনম্যাপ যদি নক দিয়ে বোঝে যে রিকোয়েস্ট আসছে রেসপন্স আসছে, দেখেন লোকালের ক্ষেত্রে দুইটা আসছে, একটা সিনক্রোনাইজ একটা অ্যাকনলেজ। যদি এই দুটোরই রেসপন্স এনম্যাপ বলবে হ্যাঁ লাইভে আছে নাহলে লাইভে নেই। আর যদি রুট ইউজার হিসেবে হয় যদি চারটেরই রেসপন্স পায় তাহলে এনম্যাপ বলবে না হ্যাঁ একটা লাইভে বা এই পোর্টটা অন আছে এই পোর্টটা অন নেই। এটা এনম্যাপের বিষয়। ওকে, তো এখন এনম্যাপে তাহলে ক্লোজ পোর্ট এবং ওপেন পোর্ট কিভাবে কাজ করে সেটা আমরা জানলাম কিন্তু। ওকে, আচ্ছা, তো এনম্যাপ আমরা ম্যাপ যে এনম্যাপ বুঝে নিল যে ইউটিউবের ক্ষেত্রে তুমি এই কাজ করবা, আমি যে বললাম সিনক্রোনাইজ বিট দাও অ্যাকনলেজ বিট দাও, এটা কোথায় আসলে কোথায় ডিফাইন করা আছে, অ্যাকচুয়ালি কোথায় ডিফাইন করা আছে। আমরা আমার এনম্যাপ বুঝে ফেলবে যে তুমি এখান থেকে আসো, এখান থেকে এই রুলস গুলো নাও, কোথায় সে বুঝবে। ওকে, তো এর জন্য এটাকে বলা জিনিস আছে বা একটা আমি একটা জিনিস সার দিয়ে আপনাকে দেখাই। দেখেন
আরএফসি দেখেন, এটা একটু পড়বেন। আরএফসি এখানে লেখা আছে দেখেন, রিকোয়েস্ট ফর কমেন্ট। তো এই যে আরএফসি প্রোটোকল নিয়ে কাজ করছে, তার মানে যদি কেউ যদি ইউডিপি প্রোটোকল যেই ব্যক্তিরা তৈরি করছে, এই আরএফসি তে ইউডিপির সকল রুলস এন্ড রেগুলেশন লেখা আছে। তো এনম্যাপ প্রথমে কি কাজ করে, আমি যে বললাম যে এনম্যাপ প্রথমে কি করবে, প্রথমে সিনক্রোনাইজ বিট দিবে। তো সিনক্রোনাইজ বিটের ভিতরে কি কি দিবে এই আরএফসি, কারণ কি এই আরএফসি তে কি আছে, প্রত্যেকটা প্রোটোকল কিভাবে কাজ করবে, প্রত্যেকটা প্রোটোকলের কাজটা কি এই আরএফসি তে ডিফাইন করা আছে, রিকোয়েস্ট ফর কমেন্টসে ডিফাইন করা। যে এই পোর্টটা তৈরি করছে, এই প্রোটোকলটা তৈরি করছে, সে এখানে রুলস গুলো ডিফাইন করে রাখছে। তো এনম্যাপ করে কি, প্রত্যেকটা রিকোয়েস্ট দেওয়ার আগে সে কি করবে, এই যে এখানে যাবে, আরএফসি তে যাওয়ার পরে সে বলবে, দেখবে যে এই যে সিনক্রোনাইজ বিটটা দিচ্ছে, যে সিনক্রোনাইজ বিটের ভিতরে কি কি দেওয়ার রুলস এন্ড রেগুলেশন সেটা পড়া আছে। এনম্যাপ সেটাকে দেখবে, পড়ার পরে সে এই সিনক্রোনাইজ বিটটা তাদের টার্গেট ডিভাইসে দিবে। ওকে, তাহলে এনম্যাপ কিভাবে কাজ করে, সিনক্রোনাইজ বাই সিনক্রোনাইজ দেয়া লাগবে, বা অ্যাকনলেজড বিটের মধ্যে কি কি দেয়া লাগবে সেটা কি করবে এনম্যাপ এই আরএফসি তে যাবে, এখান থেকে রুলস গুলো পিক আপ করবে এবং সেই অনুযায়ী সে প্যাকেটটা সেন্ড করবে। ওকে, দ্যাটস ইট, এনম্যাপ এভাবে কাজ করে। ওকে, এটাই। আচ্ছা, তো এটা এনম্যাপের কাজ হলো। এরপরে আর এটা কিন্তু রুলস এন্ড রেগুলেশন কনফিগার করাই থাকে। ওকে, আচ্ছা, তো টার্গেট কি, আমাদের টার্গেট কিন্তু ভিকটিম পিসি, মানে যাকে আমরা হ্যাক করতে যাচ্ছি বা যাকে আমরা স্ক্যান করছি তাকে বলা হয় টার্গেট পিসি। ওকে, তো টার্গেট অ্যাড করার কিছু রুলস এন্ড রেগুলেশন আমি কিন্তু বলে আসলাম যে টার্গেট অ্যাড করার কিছু রুলস এন্ড রেগুলেশন। এই যে টার্গেট কিভাবে অ্যাড করব, টার্গেট মানে কি আমাদের আইপি অ্যাড্রেস। টার্গেট কিভাবে অ্যাড করব, আমাদের রুলস এন্ড রেগুলেশন দেওয়া আছে, এইভাবে আমরা টার্গেট অ্যাড করতে পারি। ওকে, এইভাবে কিন্তু আমরা টার্গেট অ্যাড করতে পারি। তো আমরা এখন যদি আমরা এটা দেখতে চাই, এই যে এটা আমরা কিন্তু সিকোয়েন্সিয়ালি দিয়েছিলাম যে 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত পোর্ট যে খালি আছে কিনা তুমি আমাকে দেখাও। তো 1 থেকে 20 পর্যন্ত যদি এখানে আসি, যদি আমরা দ্বিতীয় যে রুলসে আছে, দ্বিতীয় রুলসে আমরা 1 থেকে, এখন দেখেন এখানে 30 আছে, আমি চাচ্ছি যে 100 পর্যন্ত, দেখেন এখানে রেঞ্জ আমি 100 পর্যন্ত পোর্টটাকে তুমি স্ক্যান করো, 30 থেকে 100 পর্যন্ত পোর্টটাকে স্ক্যান করো, রেজাল্ট দেখাও, এন্টার। এনম্যাপ এখন 100 থেকে এই যে 30 থেকে 100 পর্যন্ত পোর্টকে স্ক্যান করবে এবং আমাদের সব পোর্ট খালি আছে সেই পোর্টগুলো আমাকে দেখাবে। দ্যাটস ইট। আচ্ছা, এরপরে সাবনেট দিতে পারেন আপনারা, এরপরে আইপি ভাবে রেঞ্জ দিতে পারেন, প্রত্যেকটা আপনারা একটু চেক করে নিন কাইন্ডলি। ওকে, আচ্ছা, দ্যাটস ইট। এরপরে দেখি আমাদের পোর্ট স্ক্যানিং এর রুলসটা কি আছে। দ্বিতীয়ত ছিল আমাদের পোর্ট দিতে হবে, তাই না? তো পোর্ট স্ক্যানিং এর কিছু রুলস আছে। তো পোর্ট স্ক্যানিং এর রুলস এর ক্ষেত্রে আমরা প্রথম যেটা আছে, আমরা সিঙ্গেল পোর্ট দিতে পারি, সিঙ্গেল পোর্ট। তো সিঙ্গেল পোর্ট এখানে, সিঙ্গেল পোর্টের ক্ষেত্রে যদি আমি এখানে আসি, তো এখানে এসে দিই এনম্যাপ এটা এবং সিঙ্গেল পোর্ট দিব, হাইপেন বড় এবং 80 এখানে পোর্ট 80 ওপেন আছে কি দেখো, এন্টার। সরি, পোর্ট 80 ওপেন আছে কি দেখো, পোর্ট 80 দেখেন এখানে বলছে হ্যাঁ পোর্ট 80 ওপেন আছে, খুব দ্রুত কিন্তু কাজ করে দিল আমার। তাহলে যদি আমরা সিঙ্গেল পোর্ট স্ক্যান করতে চাই তাহলে এইভাবে দিব। যদি আমরা চাচ্ছি যে মাল্টিপল আছে কিনা আমরা দেখবো যে মাল্টিপল পোর্ট। দ্বিতীয় ক্ষেত্রে আমি কি দিয়েছি দেখি, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের পোর্টের রেঞ্জ দিতে পারি আমরা। দেখি এখন এইখানে আমি বললাম যে তুমি কাজকে তুমি 50 থেকে 80 পর্যন্ত পোর্টগুলো স্ক্যান করে দেখাও, এন্টার। 50 থেকে 80 পর্যন্ত পোর্টগুলো স্ক্যান করে দেখি এখানে পোর্ট খালি আছে কি পোর্ট আছে। তো একটা পোর্টই আমাকে দেখাইলো। আরো দেখি আরো কি কি আছে, প্রত্যেকটা রুলস আপনারা দেখে নিন, প্রত্যেকটা দেখে নিন। ওকে, সেখানে এখানে কি প্রোটোকল স্পেসিফিকভাবে পোর্টটা খালি আছে কিনা দেখো, বা এই প্রোটোকলের পোর্টটা ওপেন আছে কি দেখো। আমি এটা দিয়ে দিব সিলেক্টে, আপনারা কাইন্ডলি প্রত্যেকটা প্র্যাকটিস করে দেখবেন। ওকে, এরপরে স্ক্যান টেকনিক কি ছিল, তার মানে স্ক্যান টাইপটা কি জিনিস। স্ক্যান টাইপে আমি কি করে বসাতে পারি, এই যে স্ক্যান টেকনিক গুলো বসাতে পারি। যেটাতে বসাতে পারি আমি ইউডিপি স্ক্যান, প্রথমত যেটা বসাতে পারি আমি ইউডিপি স্ক্যান। ওকে, তো এটা আবার বিশদ একটা বিষয় আছে যে এটার প্রত্যেকটা বোঝাতে গেলে কিভাবে এই স্ক্যান করছে, কিভাবে এটা স্ক্যান করছে, এটা জানারও প্রয়োজন আছে, না হলে আমরা কোন সময় কি কাজ করব এটা তো আমাদের জানতে হবে। ওকে, তো এটা জানার জন্য কাইন্ডলি আমি সাজেস্ট করব, আমার এখনো অনেক বাকি আছে, যদি আমরা নেক্সট দিন আরেকটা ক্লাস নিতে পারি আমার মনে হয় আই হোপ বেটার বোঝাতে পারবো।